হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প এক পশলা বৃষ্টি, লেখনীতে ঈশ্বর জাহান ফাড়িয়া, পর্ব 18। সাদের অস্তিত্ব শেষ হয়ে গেছে সেই এক পশলা বৃষ্টির পথের ধুলোর সাথে মিশেই। শোভা যখন জানতে পারলো তখন অনেক দেরি হয়ে গিয়েছে। মানুষটা আর নেই পৃথিবীতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি তোমার চরিত্র হারিয়ে ফেলো তাহলে তুমি সব কিছুই হারিয়ে ফেললে। সাদও তার সাক্ষী। শোভা প্রথমে বুঝতে বা মানতে পারল না সাদের মৃত্যুর ব্যাপারটা, কিন্তু মানতে হলো। চিৎকার করে কাঁদলো, কেন কাঁদলো নিজে জানে না। তবে কি ওর মনের কোথাও সাদের জন্য অনুভূতির কোনো টুকরো রয়ে গিয়েছিল? ভালোবাসা কখনো মরে যায় না, হয়তো চাপা পড়ে যায় কোনো কিছুতে। সাদের লাশ নিয়ে আসা হলো সুবাদের বাড়িতে। সুবাদ দেখলো না সাদকে, ঘরে বসে রইল। রাফু তুতুল মাকে জিজ্ঞেস করলো, আমাদের বাবা কি আর নেই আম্মু? কি বলবে শোভা? ওটাই ওর কপালে লেখা ছিল। মানুষটার মৃত্যু তো সে কামনা করেনি, তবু কেন এমন হলো? না, নেই, মরে গেছে। শোভা কান্না চেপে বলল, মরে গেছে। আম্মু, তোমার কান্না পাচ্ছে, তাহলে কাঁদছো না কেন? কাঁদতে নেই বাবা। তাহলে দাদুমা কাঁদছে কেন? তুমি কষ্ট পেলে যেমন আমি কাঁদি, তেমনই তোমার বাবাও তো ওনার ছেলে, তাই কাঁদছে। আমাদের বাবা কি আর ফিরে আসবে না? জানি না বাবা, তুমি চুপ করো। নানা ভাইয়ের কাছে যাও। আম্মু তুতুল কাঁদছে। কোথায় ও? বারান্দায় একা বসে আছে, এলো না আমার সাথে। আচ্ছা আম্মু, আমরা অনেক বড় হব, তোমার দুঃখ গুছিয়ে দেব। রাফুর এই কথাটাই শান্তির বার্তার মতো ছড়ালো চারদিকে। শোভা আর কিছু বলল না। সন্তানদের বাবা ছাড়া কি শোভা নিজেই বলল? ওই কি দায়ী ছেলে মেয়ের কান্নার জন্য? এসব কেন ওর ভাগ্যে লেখা ছিল? কেন শোভাকে জীবনে কষ্ট পেতে আর কাঁদতে এসেছে? রাফুকে জিজ্ঞেস করলো, তোমরা কি মনে মনে আমাকে খারাপ ভাবছো? চাইলে যেতে পারতে বাবার সাথে। চাইছিলাম না। উনি যদি ভালো হতো তাহলে তোমাকে নিয়েই ফিরতাম আম্মু। রাফু, তুমি আমাকে একা থাকতে দাও। আমার ওসব রক্ত দেখতে ভালো লাগে না, কিন্তু ওনার জন্য মায়া হচ্ছে। আচ্ছা আম্মু, একটা কথা জিজ্ঞেস করবো? মরে যাওয়ার সময় কি ওনার খুব কষ্ট হয়েছে, তাই না? হুম। তখন কি আমাদের কথা ওনার মনে হয়নি? সবার মনটা খসখস করতে লাগলো। সত্যিই কি ওই কঠিন সময়টাতে সোবাদের কথা সাদের মানুষ পটে বেসে উঠেছিল? ঠিক কি চাইছিল ওই খারাপ মানুষটা? ওদেরকে কি তার মৃত্যুর জন্য দায়ী ভাবছে, নাকি অনুতপ্ত তারা আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছিল সাদ? এক পশলা বৃষ্টি কি ওর জীবনটাতে শান্তি এনে দিয়েছে? আরও কিছুক্ষণ কাল বেঁচে থাকলে তো কোনো ক্ষতি হতো না। তবে কেন একটা জীবন অতি স্বল্প সময়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল, আর শোবার জন্য রেখে গেল কষ্টের পাহাড়? এতদিন তো শোভা নিজেকে মানিয়ে নিয়েছিল জীবনের সাথে, লোকটা আবার উলটপালট করে দিয়ে গেল। কি শান্তি পায় ওকে এমন কষ্ট দিয়ে, সেটা ওই সাদ নামক ব্যক্তিটাই জানে। রেডিকুলাস। রাফু ঘর থেকে চলে গেল। কয়েকজন প্রতিবেশী আত্মীয় এসে শোভাকে নিয়ে বিলাপ শুরু করলো। কিভাবে থাকবে, বাচ্চা নিয়ে চলবে কিভাবে, আর একটা বিয়ে করবে কিনা, এসব। তারা জানতো না শোভার সাথে কাগজে কলমে ওই ব্যক্তিটির সারাসারি অনেক আগে হয়ে গেছে। অথচ এই মানুষগুলোই এতদিন শোভাকে বাঁকা নজরে দেখতো। রাস্তায় বেরোলে আর চোখে দেখতো, কানাঘুষো করতো। বিকেলবেলা মহিলাদের আড্ডায় প্রধান বিষয়বস্তু ছিল রমজান সাহেবের মেয়ে শোভার বর কই, বাচ্চাগুলো কি অবৈধ নাকি। এগুলো শুনতে শুনতে এতকাল কেটেছে শোভার। আর আজ এসেছে সিম্প্যাথি দেখাতে। এসব মন মানসিকতার মানুষগুলোর জন্য সমাজে আজও মেয়েরা নর্দমার কীটের মর্যাদা পায়। এর শেষ কোথায় জানে না শোভা। কিন্তু এই সমাজ ব্যবস্থা খুব দ্রুতই পাল্টানো প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন। ডিভোর্সি নারী মানে এই খারাপ নয়, হতে পারে সে অমানসিক অত্যাচার নির্যাতনের শিকার। তাই সবসময় নারীদেরকে বাঁকা চোখে না দেখে বিষয়টা তলিয়ে দেখুন। দেখবেন বিপরীত পক্ষ থেকে মেয়েটি কতটা কষ্ট, অপমান, নির্যাতন সহ্য করে এসেছে। পরকীয়া, শারীরিক চাহিদা, যৌতুক, এসবই আজকাল সমাজে দূষিত করে ফেলছে। অথচ সবাই বাঁকা চোখে তাকিয়ে আঙ্গুল তুলে দেখাবে মেয়েটা ডিভোর্সি, চরিত্রহীন, বেলাল্লাপনা করে বেড়ায়, তাই তো ওর সংসার ভাঙল। মহিলাদের এসব বিলাপ শুনে সবার ভিতর খারাপ লাগা কাজ করলো। কেঁদে দিল। একসময় ভালোবাসতো সাদকে। কষ্ট যতই দিক, ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে।
ওদের কখনো মিল হওয়ার সম্ভাবনা ছিল না, ভাগ্যটাই হয়তো এমন ছিল। ইচ্ছে করলে পাল্টানো যেত জীবন। মিলিয়ে এলো, ওরও ভীষণ খারাপ লাগছে, কিন্তু মহিলাদের এসব দেখেও সবাইকে এক প্রকার রেগেমেগে কিছু করা কথা বলে ঘর থেকে বের করে দিল। বিরক্ত হয়ে ওরা চলে গেল। মিলি শোভাকে বলল, যাবি ছবি? কোথায়? সাত ভাইয়াকে দেখতে। তোর মুখে অনেক বছর পর শুনলাম সাত ভাই। সবসময় ডাকতাম, কিন্তু মেজাজ খারাপ হলে ভুলে যেতাম। বুঝি আমি। যাবি? না, আর কখনো দেখতে পারবি না, শেষ বেলা দেখে নে। আমি দেখতে চাই না, অন্তত ওনার মায়ের জন্য। কেন? উনি নইলে কষ্ট পাবে ছবি। মহিলাটা বড্ড ভালো, কেউ নেই আর ওনার। স্বামী সন্তান সবাই তো ছেড়ে গেল। তোকে তো মেয়ে মেনেছে, জানা একটু। তুই বলছিস? সময়ে কঠিন, সময়ে নরম। যখন যা হওয়া দরকার তখন তাই হতে হয়। সাদের মা রোমেলা খবরটা শুনে অনেক শকড হলো। ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়ল। সবাইকে এক নজর দেখানো হলো। মিলি নিয়ে এলো শোভাকে, দেখলো খারাপ মানুষটাকে একবার, তারপর চলে গেল। কাফন দাফন করানো হলো চট্টগ্রামে। রোমেলা এক পর্যায়ে স্ট্রোক করে ফেলল। ওনাকে হসপিটালাইজড করা হলো। অবস্থা শোচনীয়, কিন্তু সাহেবের আন্তরিক প্রচেষ্টায় সেবার উনি বিপদমুক্ত হলেন। ছেলের কথা ভেবে উনি কান্না করলেন, কিন্তু তখন পৃথিবী নামক গ্রহটিতে উনি একটি বিন্দুর মতো একা, পাশে আর কেউ হারল না। সেই সময় ওনার পাশে দাঁড়ালেন শোভা। শাশুড়িকে নিয়ে শুরু করলো নিজের পথ চলা, যে পথ চালাতে প্রতিটা ধাপে ধাপে অপমানিত হয়েছে শোভা। কারণ ওর স্বামী নেই, সংসার নেই, সমাজে এমন নারীরা কোনো দামই নেই। সিঙ্গেল মাদার, বিধবা নারীরা যে কতটা অবহেলিত সেটা বলে বোঝানোর ক্ষমতা কারোর নেই। মিলি নিজের সংসার হলেও ওর সব ভাবনা আজও সবার জন্য বরাদ্দ। ছোট্ট একটা মেয়র, নাম মিশু। রাফু তুতুল ওকে নিজের বোন ভাবে। মা বাবা শাশুড়ি নিজের সন্তানদের নিয়ে সবার জীবনটা এগোতে লাগলো। খুবই কষ্টের সেই যাত্রা ছিল, কিন্তু কষ্টের পরে আসে সুখ। বছর কয়েকের মাঝেই রোমেলা মারা গেল। শোভার মা বাবা পরপর কয়েক বছরের ব্যবধানে দুনিয়ার মায়া ত্যাগ করলো। সবচেয়ে বড় আশ্রয় ছায়া হারালো শোভা। স্বাধীন দেশে এলো বউ নিয়ে। এখনও সে নিঃসন্তান। কয়েক মাস থেকেই আবারও পাড়ি জমালো বিদেশ। এবার কানাডাতে সেটেল হলো। এর মধ্যে শোভার অতি পরিচিত সবচেয়ে বড় বন্ধু মিলির আশ্রয়টাই ছিল। শোভাদের পাশের ফ্ল্যাটটাতেই উঠে এলো সাইফের ফ্যামিলি। মিলি নিজের স্কুলের চাকরি ছেড়ে দিল। যেহেতু শোভা চাকরি করে, তাই রাফু তুতুলকে পালন করার দায়িত্ব নিজের কাঁধে নিল অনেকাংশে। মাঝে মাঝে শোভা ভেবে পায় না এমনও মানুষ হয়, এত ভালো বান্ধবীও কীভাবে পেল। কখনো এই ঋণ শোধ হবে কিনা, কিন্তু এটা শোধ হওয়ার নয়, কারণ পুরোটাই ভালোবাসা। ভালোবাসায় কোনো ঋণ হয় না, শোধও হয় না। শোভার মাথায় হাত রাখার মতো মিলিটা সবসময় সুবীর মিলিয়েই রয়ে গেল। দিন মাস বছরগুলো এভাবেই কাটতে লাগলো। নরম নমনীয় শোভাকে এই সমাজের জন্য হতে হলো কঠোর। মানুষের ব্যঙ্গাত্মক কথাবার্তাকে পাত্তা দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলতে লাগলো। স্কুলের চাকরি ছেড়ে দিল, একটা ব্যাংকের ম্যানেজারের পদে ওর চাকরি হলো। শোভার রূপ গুণ দেখে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি বিবাহিত এবং যার দুটো মেয়ের সন্তান আছে, সে মাহফুজুর রহমান শোভাকে বিয়ের প্রস্তাব দিল। এছাড়া কিছু চরিত্রহীন কলিগরা ওকে কুপ্রস্তাব দিল। শোভা লজ্জায় বা ভয়ে গুটিয়ে রইল না। আগের শোভা সে নেই। লিখিত অভিযোগ জমা দিল বড় বড় কর্মকর্তাদের কাছে। কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে তাদেরকে বরখাস্ত করা হলো। মাহফুজুর রহমানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হলো। শোভা ওদেরকে বুঝিয়ে দিল মেয়েরা দুর্বল নয়, কিন্তু এর ফল হলো ভয়ানক। একদিন অফিস শেষে ফিরতে গিয়ে রাত হয়ে গেল। এই সময় চট্টগ্রামে এই এলাকাটুকু খুব বেশি নিরহ হয়ে পড়ে। সাহেব ফোন করে জিজ্ঞেস করেছিল সাহায্য লাগবে কিনা বা একা আসতে পারবে কিনা, কিন্তু শোভা সাহায্য নিল না। মাহফুজুর রহমান প্রতিশোধ নেওয়ার ইচ্ছায় সেদিন শোভাকে ফলো করছিল, এবং সুযোগ বুঝে ওনার ভাড়া করা দুজন গুন্ডা ওর পিছনে লেলিয়ে দিয়েছিল। শোভার উপর যখন ওরা অ্যাটাক করলো, তখন ফাঁকা রাস্তায় একা সুবি প্রচণ্ড ভয় পেয়ে গেল। মুহূর্তের জন্য হেতাহেত জ্ঞান শূন্য হয়ে বুঝতে পারছিল না কি করবে। তারপর হঠাৎই ভাবলো মরবেই যখন, তখন লড়াই করেই ভালো। অন্তত নিজের কাছে নিজের জিত হবে। শোভা প্রাণপণে একটা লোকের পেটে লাথি মারল।
ব্যথায় কোকিয়ে উঠল। লোকটা মাটিতে বসে পড়ল। অপর লোকটা শোবার এই ব্যবহারে অবাক হয়ে গেল। এই সুযোগে শোবার দৌড় শুরু করলো। দিক বেদিক হারিয়ে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেল। ওদিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে কিছু একটা এসে পড়লো ওর গায়ে। হতভম্ব শোভা পিছনে তাকিয়ে দেখলো সেই গুন্ডা লোক দুটার হাতে একটা বোতল, ধোঁয়া বেরোচ্ছে। শোভার গলা, হাত, পায়ের কিছু অংশ জ্বলছে। বুঝতে পারলো ওকে অ্যাসিড মারা হয়েছে। চায়ের দোকানদারটা দৌড়ে এলে শোভার কাছে, দেখেই দৌড়ে পালালো গুন্ডা দুজন। দোকানদার যখন বলল, তোমার অ্যাসিড মারছে মা, তখন শোভার হুঁশ এলো। নিজের দিকে তাকিয়ে দেখলো সত্যি তাই। বিশ্বাসই করতে পারছিল না শোভা। গলা, হাত পা যখন জ্বলে পড়ে যেতে লাগলো তখনই চিৎকার করে উঠল। মাটিতে বসে পড়ল। পেটের কাছে মাংস উঠে গিয়েছে। প্রচণ্ড ব্যথা আর জ্বলনিতে শোভার মনে হচ্ছে ওর জীবনের সমাপ্তি এখানেই। চিৎকার করে কান্না করছে, কিন্তু কেউ নেই সাহায্য করা। জ্ঞান হারানোর আগে দোকানদারের উদ্দেশ্যে শোভা বলতে পারল, আমি বোধহয় মরে যাচ্ছি চাচা। দোকানদার কাশেম মিয়া তার মেয়ের বয়সী একটা মেয়েকে এভাবে দেখে ভয় পেয়ে গেল। কোনো মতে দুজন লোক জোগাড় করে হাসপাতাল নিয়ে গেল। ব্যাগপত্র ঘেঁটে ফোন নাম্বার জোগাড় করে কাশেম মিয়া সব কিছু জানালো মিলিকে। খবর শুনেই একটা চিৎকার করে মিলে অজ্ঞান হয়ে গেল। তার সুবীর একই অবস্থা হলো। সাহেব মিলিকে বাবা মায়ের কাছ রেখে দ্রুত হসপিটালে চলে গেল। শোভার এমন অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলো না। বোনের মতো ভালোবাসে শোভাকে। ওর সব কষ্ট অনুভব করতে পারে সাহেব, কিন্তু মেয়েটার কত সহ্য করবে? কে করলো এই কাজ? অত্যন্ত শোচনীয় অবস্থা হলো শোভার। কণ্ঠনালী গণ্ডদেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হলো। খাবার খেতে পারতো না। পোড়া মাংসগুলোতে পছন্দ হয় সার্জারি করা হলো শোভার। পোড়া মাংসগুলো তুলে সেখানে প্লাস্টিক সার্জারি করা হলো। মুখে অ্যাসিড পড়েনি, সেটাই বাঁচাওয়া। পুরোটা সময় সাহেব মিলি শোভার পাশে ছিল। দীর্ঘ 2 মাস হসপিটালে এক প্রকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জয়ী হয়ে শোভা ফিরে এলো। সাফিনকে এই ঘটনা কিছুই জানানো হলো না। শোভা বারণ করেছে, একবার যদি সাফিন শোনে শোভার এই অবস্থা তাহলে দুনিয়া উলটপালট করে ফেলবে। এমনিতে চলে আসতে চায়, কিন্তু শোভা মানা করে দিয়েছে। এত সিকিউর একটা ভবিষ্যৎ পেলে কেন শোভার জন্য চলে আসবে? কিন্তু মাসে মাসে মোটা অঙ্কের টাকা ঠিকই পাঠায়। শোভার মানা সত্ত্বেও বোন পাগল ভাইছে। শোভা পুরোপুরি সুস্থ হওয়ার পরে সাফিনকে এই ঘটনা শোভা নিজেই জানালো, এবং সাফিন ক্ষিপ্ত হয়ে গেল। তৎক্ষণাৎ দেশে ফিরতে চাইলেও কিন্তু শোভা আসতে দিল না। ব্ল্যাকমেল করলো এক প্রকার। ফলে সাফিন আর কিছুই করতে পারল না। এই ঘটনা এখানে শেষ নয়। শোভা অভিযোগ দায়ের করলো থানায়। সন্দেহভাজন হিসেবে অফিসের কলিগদের দায়ী করলো। পুলিশরা তদন্ত করলো জোরালোভাবে, কারণ সাফিন ইতিমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ঘটনা নিয়ে প্রতিবাদ করেছে, যার ফলস্বরূপ পুলিশ ডিপার্টমেন্ট অত্যন্ত জোর দিয়ে এই কেসটা হ্যান্ডেল করছে। তদন্ত চালানো হলো এবং ওই দুজন গুন্ডা ধরা পড়লো। সাক্ষী ছিল চায়ের দোকানদার কাশেম আলী। ফলে মূল আসামি মাহফুজুর রহমানকে ধরতে বেশি বেগ পেতে হলো না। কেস কোর্টে উঠলো এবং মাহফুজুর রহমানের 10 বছরের জেল হলো। চারদিকে শোভার মতো নারীর জয় জয়কার, কারণ এই লোকের বিরুদ্ধে এরকম অভিযোগ আরও ছিল। প্রমাণের অভাবে ক্ষমতাশালী এই লোকটার কিছুই করা হয়নি। শোভার সাহসের জন্য খুব প্রশংসা করলো মানুষ ওর। পুরন্ত গলা, হাত পা শোভার, তবু মায়ের মিষ্টি চেহারাটা রাপুর জীবন। ছোট থেকে মায়ের সাথে এটা অন্যায় দেখে রাপুর এই সমাজের প্রতি খুবই ঘৃণা এসে পড়ে। মাকে কোনোদিন কষ্ট পেতে দেয়নি ওরা দুজন। বুঝতে শিখেছে আঘাত মানুষকে শক্ত হতে শেখায়। মায়ের মতো ভুল যাতে আর কেউ না করে, সেজন্য রাপু নিজেও মেয়েদের থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলেছে। তবে বন্ধুত্ব ছিল ছেলে মেয়েদের সাথে। সেই বন্ধুত্বটাকে সম্মান করেছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে মেয়েদের সাথে হওয়া অন্যায়গুলোর জন্য। শোভা সবসময় সন্তানদের সাথে ছিল। 21টা বছর পার হয়ে গেল এভাবে। তুতুল ডাক্তারি পাশ করলো। রাপু কানাডা চলে গেল পড়াশোনা করতে। কিন্তু তবু ওরা মায়ের শিক্ষা ভুলেনি। নারীদের কিভাবে সম্মান করতে হয় বা মানুষ হিসেবে কিভাবে বাঁচতে হয় সেটা ওরা খুব ভালো করে জানে। কিন্তু দিন শেষে শোভা একা। মিলিয়ে আছে আজও, থাকবে সবসময়। প্রকৃতিতে বসন্ত সাজবে সবুজ বাসন্তী সাজে। তুতুল মিলিয়ার মিশুকে নিয়ে শহর ঘুরতে বেরিয়েছে। শোভা ওদেরকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছে। শোভা ঘরে একা। বিগত 21 বসন্তের কথা ভাবছে ও। কোনোদিন পালন করা হয়নি জাঁকজমকভাবে,
কিন্তু আজ তার মেয়ে তুতুল সেটা করেছে। পুরাতন সব ভুলে নতুন বসন্তকে সাজিয়ে নিয়েছে নিজের মতো করে। কিন্তু চাইলে কি সব সাজিয়ে নেওয়া যায়? শোভা বারান্দায় দাঁড়িয়ে দূরে তাকিয়ে রইল। সমুদ্র দেখা যায় এখান থেকে। রাফুটা থাকলে ভালো হতো, কিন্তু ছেলেটা আসতে পারছে না। বড্ড ভালোবাসতো সমুদ্র। সমুদ্রের বড় বড় ঢেউ হাতছানি দিয়ে ডাকছে শোভাকে। স্থির থাকতে পারল না শোভা, বেরিয়ে এলো। একা একা যখন বালিয়াড়িতে হাঁটতে লাগলো তখন চুপ করে নেমে এলো বৃষ্টিধারা। 21 বছর আগের সেই ছবিটাই আজও রয়ে গিয়েছে, পাল্টায়নি একটুও। বৃষ্টিতে ভেজা সেই দুর্দান্ত মানবীটিকে দূর থেকে দেখে রাফুর মায়ের প্রতিচ্ছবি দেখতে পেল। এগিয়ে দিয়ে হাঁটতে লাগলো মহিলাটির সাথে। শুভা পাশে না তাকেই বলল, বৃষ্টিতে ভেজার মতো বয়স তোমার হয়েছে রাফু। কেন হবে না আম্মু? বৃষ্টিতে বৃষ্টিতে ভিজতে তোমার জ্বর হবে। বৃষ্টি তো আল্লাহ তাআলা আমাদের উপভোগ করার জন্যই পাঠায়, তাই না? বৃষ্টিতে ভিজতে হয়। আমার বয়স হয়েছে বৃষ্টিতে ভেজা। শুভা মুচকি হাসলো। বাবার মতো কথা শিখেছে ছেলেটা। রাফু বলল, তোমার সাথে সমুদ্রের পাড়ে এভাবে বৃষ্টিতে ভেজার জন্যই আমি চাই। আরও হাজারবার আমার জন্ম হোক। শুভা ছেলের দিকে তাকালো, চমকে লক্ষ্য করলো স্বাদের অবয়ব। সেই নাক, চোখ, মুখ, কথা বলার সুন্দর ভঙ্গি। এই কটা বছরে এত পরিবর্তন। আজ স্বাদের কথা মনে পড়ছে খুব। মানুষটা বেঁচে থাকলে এতদিনে হয়তো আরও কষ্ট সহ্য করতে হতো। ভালোই হয়েছে মরে গিয়ে। শোবার খুব ইচ্ছে ছিল সমুদ্রের পাড়ে সাদকে নিয়ে হাঁটবে, বৃষ্টিতে ভিজছে, তবে সাদের একটা অংশের সাথে, যেটা আজ তার পুত্র রাফু। মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাফু হেসে বলল, বাবার মতো হয়ে গেছি তাই না? আংশিক, কিন্তু ওনার মতো হলেও চিন্তাধারা অমন নয়। তোমার মতোই স্বচ্ছ। শোভা হাসলো শুধু। আচ্ছা, তুমি বুঝলে কীভাবে আমি এসেছি? মায়েরা সব বুঝতে পারে। আমার মন বলছিল তুমি আসবে, তাই তো সুদূর কানাডা থেকে তোমাকে সারপ্রাইজ দিতে চলে এলাম। ভালো করেছো। আম্মু, চলো সমুদ্রে নামি। না। কেন? এমনিতে বৃষ্টিতে ভিজেছি, সমুদ্রে নামতে হবে না। তোমাকে কিন্তু 25 বছরের যুবতী লাগছে, মোটেও 45 বছরের মহিলা লাগছে না। তোমাকে 5 বছরের সেই রাফুই দেখাচ্ছে। রাফু হেসে গম্ভীর হয়ে বলল, আজ বৃষ্টিটা অন্যরকম। 1000 বছর পর পর মনে হয় এমন বৃষ্টি হয়, তাই না? হতে পারে। তারপর রাফু কিছুক্ষণ চিন্তা করার ভঙ্গি করে জিজ্ঞেস করলো, এই বৃষ্টিটার কি নাম দেওয়া যায় বলো তো? শোভা দূরে সমুদ্রের গভীরে দৃষ্টি রেখে টুপটাপ করে ঝরে পড়া বৃষ্টিরাজের দিকে তাকিয়ে বলল, এক পশলা বৃষ্টি। বন্ধুরা, এই গল্পটি যারা প্রথম থেকে শেষ অবধি দেখেছেন অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটি আসলে কেমন হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন।